বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত একটি দিন। 1975 সালের আজকের এই দিনে আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার নায়ক, মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারকে। এ নিয়েই আমাদের আজকের বিশেষ আয়োজন বিপদের বন্ধু। কারণ বিপদেই তো বঙ্গবন্ধুই আমাদেরকে পথ দেখিয়েছিলেন। আমরা এই নিয়ে আজ সারাদিন আছি, গতকালও ছিলাম এবং আগামীকালও আমাদের আয়োজন চলবে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এক জীবন এই বাংলা বাংলা করেই পার করে দিলেন বঙ্গবন্ধু। এবং বাংলার মানুষ, বাংলা ভাষা আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। সবার বিপদে তিনি, কিন্তু তার বিপদে আমাদের সহকর্মী আশিকুর রহমান অপু একটি রিপোর্ট করেছেন। চলুন রিপোর্টটি দেখে আসি। ভারতবর্ষ ভাগ হলে বাংলা হবে স্বাধীন দেশ। চাই সেটি হচ্ছে যে যেমনটা বলছিলেন আসলে যে তখনকার সময়ে জিয়াউর রহমান বঙ্গবন্ধু নাম উচ্চারিত করতে দেননি এবং বঙ্গবন্ধু যে যে বঙ্গবন্ধু সেই শব্দটি পর্যন্ত তিনি উচ্চারণ করতে দেননি। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন মাজেদের জবানবন্দি থেকে যেটি জানা যাচ্ছে যে শেখ মুজিবুর রহমানের হত্যার সঙ্গে সরাসরি জড়িত জিয়াউর রহমান। এই ইন্টারভিউর কিছু অংশ আমাদের কাছে আছে, আমরা দেখে এসে তারপর আবার আমরা আপনার কাছে ফিরছি। দীর্ঘ প্রায় ৪৫ বছর পালিয়ে থাকার পর গত ৬ এপ্রিল ধরা পড়ে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন আব্দুল মাজেদ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া এই ঘাতকের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হয় গত ১২ এপ্রিল। ধরা পড়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ঘাতকের একটি জবানবন্দির ভিডিও ক্লিপ এটিএন নিউজের হাতে এসেছে। সেখানে তিনি স্পষ্ট দাবি করেছেন শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন। 15ই আগস্ট 75 সালে জিয়াউর সাহেব 10টা-11টার দিকে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে সব ঢাকা ক্যান্টনমেন্টের জওয়ান এবং অফিসারদেরকে ওখানে অ্যাড্রেস করেন। ওখানে উনি মোটিভেট করেন যে এখন যে ঘটনা গত রাতে ঘটে গেছে তোমরা সে সমস্ত নিয়ে কোনো রকম মাথা ঘামাবে না, তোমরা সব চেইন অফ কমান্ডে ফিরে যাও, সবাই কাজকর্ম করো, এটা জাতীয় ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। মাজেদের বক্তব্য অনুযায়ী 15ই আগস্টের পরে খুনিরা যখন বঙ্গভবন দখল করে রেখেছিল তখন সেখানে গিয়ে তাদের সাথে নিয়মিত দেখা করতেন জিয়াউর রহমান। বঙ্গভবনে ওই খুনিদের সাথে দেখা সাক্ষাৎ করতেন এবং খুনিরাও তাকে ওখান থেকে যোগাযোগ করত ডাইরেক্ট। এবং আর্মির চেইন কমান্ড বলতে কিছু ছিল না, ওরাই চালাতো প্র্যাকটিক্যাল। এমনকি খুনিরা যাতে নিরাপদে বিদেশে পালিয়ে যেতে পারে সে ব্যবস্থাও করে দিয়েছিলেন জেনারেল জিয়া। আমি দেখেছি মিলিটারি সেক্রেটারি এর প্রেসিডেন্টের সাথে ওনারা কথাবার্তা বলছেন। তো সেই সমস্ত আমরা দূরের থেকে দেখেছি। তো পরে বললো যে এখানে বঙ্গভবনে যে সমস্ত অফিসাররা আছে তারা সব ইয়েতে যাবেন বাইরে বিদেশে, এবং বিদেশে তাদের উনি কাগজপত্র তৈরি করার জন্য মিলিটারি সেক্রেটারি ছিলেন তখন ব্রিগেডিয়ার মাসরুর হক, ওনাকে নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর বিদেশে পালিয়ে যাওয়া বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দূতাবাসের চাকরি সহ নানাভাবে পুরস্কৃত করেছিলেন জিয়াউর রহমান। এমন অভিযোগ সত্য বলেও জানিয়েছে খুনি মাজেদ। লিবিয়াতে আমরা গিয়েছি, লিবিয়া যাওয়ার পরে বলে যে সেই ফরেন সার্ভিস হবে সবাই, জিয়াউর রহমান সাহেব ফরেন সার্ভিস দিবেন সবাইকে প্রাইজ হিসাবে এবং একটা করে প্রমোশনও দিয়ে দিবেন। জিয়াউর রহমান উনি তো ওনার ডাইরেক্ট মদত ছিল ওদের প্রতি। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। আমরা রেজওয়ান ফয়েজের রিপোর্টটি দেখছিলাম। অজয় দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। অজয় দাশগুপ্ত, অনেক কিছুই তো বেরিয়ে আসছে। আমরা
তখন ছাত্র আমরা তখন জিয়াউর রহমান ক্ষমতায় 15 আগস্টের পরে তো খুনি মোস্তাক তো 7 দিনের মধ্যে তাকে আনুষ্ঠানিকভাবেই সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ করলেন। এবং দেখেন এই যে ক্যাপ্টেন মাজেদ নিজের অংশটা বাঁচিয়ে বললো তো তো ক্যাপ্টেন মাজেদ খুনিদের একজন। আহ, এই বঙ্গভবনে যেখানে 15 আগস্ট সেনাবাহিনীর প্রধান তো হচ্ছে শফিউল্লাহ, কিন্তু 15 আগস্ট 11টার সময় ক্যান্টনমেন্টে জওয়ান অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেয় উপপ্রধান তখন জিয়াউর রহমান। এবং যখন বেতারে নিয়ে আসা হলো, বেতারের নাম পরিবর্তন হলো, তখন তাকে নিয়ে আসা হয় জিয়াউর রহমান। আমরা যখন আবার প্রতিবাদী আন্দোলন গড়ে তুলি 15 আগস্টের পরে, তখন জিয়াউর রহমান নানাভাবে আমাদেরকে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে, যাতে তার ক্ষমতা সংহত করার জন্য এই আন্দোলনকে ব্যবহার করা যায়। এবং সে অনেকের ছাত্র নেতাদের সঙ্গে নিজে আর্মির প্রধান, মোস্তাকের নিযুক্ত করা আর্মির প্রধান, তার মানে কি মোস্তাক যা অপরাধ করেছে সব দায় কেন সবচেয়ে বিশ্বস্ত লোককে তো বেছে নিয়েছিল। এবং পরবর্তী সময় এই যে ইন্ডেমনিটি অধ্যাদেশ, সংবিধান পরিবর্তন করা, মানে শাহ আজিজকে প্রধানমন্ত্রী করা, পাকিস্তানের দালাল মশিউর রহমান যাদব মিয়াকে সিনিয়র মন্ত্রী, সেই পত্রিকাটাই কিন্তু আমরা প্রথম এই খবরটা প্রকাশ করেছিলাম যে খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে নিয়োগ দেয়। এটা সম্পূর্ণ বেআইনি, খুনের সঙ্গে, এবং দেশের রাষ্ট্রপতি জাতির পিতা তাকে খুন করেছে, সেই হত্যাকাণ্ডে জড়িতদের বিভিন্ন দূতাবাসে, এইটা আন্তর্জাতিক রীতিনীতি থেকে শুরু করে জাতিসংঘের সনদ সবকিছু লঙ্ঘন, কিন্তু জিয়া কোনো কিছুই তোয়াক্কা করেনি। আমরা সেই খবরটি প্রথম প্রকাশ করেছিলাম যে জিয়াউর রহমান কিন্তু এই অপরাধ এবং প্রধান 2 খুনি পান্ডা যারা হোতা যারা এই ফারুক রশিদ, তারা কিন্তু জিয়াকে বলছিল যে তুমি যুক্তি তুলে নেয়নি যে আমরা তোমাকে ক্ষমতায় বসিয়ে, তোমাকে সামনে নিয়ে এসেছি, তোমাকে সামনে রেখে আমরা সব অপরাধ করেছি। কাজে আজকে এই 15 আগস্টের ঘটনা স্মরণ করতে গিয়ে কয়েকজন ঘাতকের বিচার হয়েছে, কিন্তু এই চারপাশে যারা ছিল এবং এখনো অনেকে বেঁচে আছে, এখনো অনেক অপতৎপরতা, শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা হয়েছে, 21 আগস্টের ভয়ঙ্কর গ্রেনেড হামলা, শেখ হাসিনা এবং তারা পুরো দলকে একসঙ্গে নিশ্চিহ্ন করার জন্য বঙ্গবন্ধু এভিনিউতে 4 সালের 21 আগস্ট পরিচালিত হয়েছে। এখনো যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করে, বঙ্গবন্ধুর আদর্শকে মুছে ফেলার জন্য চক্রান্ত করে, সেই ব্যাপারে সতর্ক থাকার আমাদের প্রয়োজন রয়েছে। এবং এই ঘাতক যারা চক্রান্ত করেছে, তখন ক্ষমতায় যাদের বিচার হয়েছে, যাদের বিচার হয়নি, সেই বিষয়টাও সামনে আসার জন্য আন্তর্জাতিক কমিশন হতে পারে, অভ্যন্তরীণ কমিশন হতে পারে, সেই কাজগুলো এখনো আমাদের করা দরকার। এবং যেখানে যেখানে এই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সংকট সম্পর্কে তথ্য রয়েছে, বিভিন্ন দেশের দূতাবাসে রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, আমি মনে করি বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা উচিত, তার কাজ নিয়ে গবেষণা উচিত, তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেইটা নিয়ে গবেষণা উচিত। এবং সেই গবেষণাগুলো আমাদের তরুণ প্রজন্ম যেন জানতে পারে, সেইটার জন্য আমাদের রাষ্ট্রে যারা রয়েছেন, আওয়ামী লীগ বা অন্যান্য গণতান্ত্রিক প্রগতিশীল দলে যারা রয়েছেন, ছাত্র সংগঠনে রয়েছেন, যারা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছেন, সেই গবেষণাগুলো হওয়া উচিত বলেও আমি মনে করি। একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে অজয় দাশগুপ্ত, আপনি নিশ্চয়ই জানেন যে আগামী বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী। আমরা আছি মুজিব বর্ষে এবং আজ বঙ্গবন্ধুর 45তম শাহাদাত বার্ষিকী। এই পরিস্থিতিতে আপনার মনে করেন যে কোনো অপূর্ণতা বা কোনো অপ্রাপ্তির জায়গা কি রয়েছে কিনা আমাদের? ব্যক্তিগতভাবে মনে করি না। মানে আমার মনে হয়েছে যে সময় কেউ দাঁড়াতে সাহস করেনি, আমরা একদল ছাত্র, রাজনৈতিক নেতারা জেলে ছিলেন, হত্যা করা হয়েছে, তারা অনেকে দাঁড়াতে পারেননি, কিন্তু আমরা একদল ছাত্র, জাতীয় ছাত্রলীগের ব্যানারে মুজাহিদুল ইসলাম সেলিম, ইসমত কাদ্দির গামা, নুরুল আলম লেনিন, মাহবুজ্জামান, মমতাজ হোসেন, ওবায়দুল কাদের, রবিউল আলম চৌধুরী মুক্তাদির, আমরা একদল ছাত্র, বাহলুল মজনু চুন্নু, মুকুল বোস, মৃণাল সরকার, অনেকে কিন্তু আমরা সাহস দেখিয়েছিলাম, আমরা রুখে দাঁড়িয়েছি, রাজপথে নেমেছি, ছাত্রদের কাছে গিয়েছি, সংগঠিত করেছি, প্রতিকূলতা মোকাবেলা করেছি। আজকে জাতিগতভাবে যদি মনে করি, বঙ্গবন্ধুকে আমরা রাখতে পারিনি, আরো অনেকদিন তার নেতৃত্ব জাতি পেতে পারতো, কিন্তু আদর্শের মৃত্যু নাই।
এই আদর্শ দিয়ে আমাদের পরিচালিত করছেন। কাজে যে অতৃপ্তির কারণগুলো বঙ্গবন্ধু হত্যা করার পরে বিভিন্ন সময় ঘটেছে, দেশকে পিছিয়ে রাখা হয়েছে, সেই অতৃপ্তিগুলো যেন দ্রুত দূর করতে পারি, যে কোনো বিপদ যেন আমরা অসীম সাহসে মোকাবেলা করতে পারি, সেটার জন্য নতুন প্রজন্মের কাছে, ছাত্র তরুণদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব যে তারা এগিয়ে আসুক। তারা এমন এক ব্যক্তির কাছ থেকে প্রেরণা পাবে যে ব্যক্তির প্রেরণা অবিনাশী। এই চেতনা কেউ ধ্বংস করতে পারবে না। বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ, গর্বিত দেশ হিসাবে বিশ্বের বুকে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছে। আগামীতে এই অবস্থানটি আরো সংহত হবে, আরো সুদৃঢ় হবে এবং বাংলাদেশ আরো অনেক দূরে এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ অজয় দাশগুপ্ত আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম অজয় দাশগুপ্তের সঙ্গে, সাংবাদিক, এবং একটু স্মৃতিচারণ করছিলেন তিনি, বিশেষ করে আজকের এই দিনে যারা তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর যে আদর্শ এবং চেতনা তা এই ধারণ এবং বাহক হতে হবে তাদেরকে, এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে, সে কথাই জানাচ্ছিলেন তিনি। আমরা আছি আমাদের বিশেষ আয়োজন বিপদের বন্ধু, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়,